आज हमारे डिस्कशन टॉपिक হ্যালোফর্ম রিঅ্যাকশন বা হ্যালোফর্ম বিক্রিয়া। তো রিঅ্যাকশনটার বিষয়ে আমরা একটু পরে জানবো। আগে আমাদের জানা দরকার হ্যালোফর্ম জিনিসটা কি। হ্যালোফর্মদেরকে আমরা একটু চিনে নিই। এই কম্পাউন্ডটা মিথেন। যদি আমরা মিথেনের তিনটে হাইড্রোজেন অ্যাটমকে তিনটে একই হ্যালোজেন অ্যাটম দিয়ে রিপ্লেস করি, সেম হ্যালোজেন অ্যাটম দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা কি পাই? ট্রাই হ্যালো মিথেন। তিনটে হ্যালোজেন, তাই ট্রাই হ্যালো, কার্বন একটি, তাই মিথেন। এই ট্রাই হ্যালো মিথেন কম্পাউন্ড গুলোকেই হ্যালোফর্ম কম্পাউন্ড বলা হয়। আবার বলে দিই, হ্যালোজেন গুলো সব একই ধরনের হ্যালোজেন হতে হবে। এখানে X represents a halogen, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা। তাহলে যদি তিনটে হ্যালোজেনই ফ্লুরিন হয় তাহলে ফর্মুলা হবে CHF3। এইভাবে ক্লোরিন হলে হবে CHCl3, ব্রোমিন হলে আসছে CHBr3, আয়োডিন হলে CHI3। এই যে চারটে রকমের কম্পাউন্ড, এদেরকে কমনলি হ্যালোফর্ম নামে ডাকা হয়। তাহলে আমরা কত রকমের হ্যালোফর্ম পাচ্ছি? CHF3, যার নাম ফ্লুরোফর্ম, এটা একটা হ্যালোফর্ম হলো। CHCl3 ক্লোরোফর্ম, CHBr3 ব্রোমোফর্ম, CHI3 আয়োডোফর্ম। স্ট্রাকচার তো এখানে দেখানোই আছে। sp3 কার্বন, তিনটে হ্যালোজেন। তাহলে আমরা X হিসাবে একবার করে সব কটাকে ফ্লুরিন বসাবো, একবার সবগুলো ক্লোরিন বসাবো, একবার সবগুলো ব্রোমিন বসাবো, একবার সবগুলো আয়োডিন বসাবো। তাহলে আমরা এই চার রকমের হ্যালোফর্ম পাবো। IUPAC নেমিং, হ্যালোর জায়গায় ফ্লুরো, তাহলে ট্রাইফ্লুরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, ট্রাইব্রোমোমিথেন, ট্রাই আয়োডোমিথেন। তাহলে হ্যালোফর্ম কাদেরকে আমরা বলছি সেটা আমাদের চেনা হলো। যেহেতু এদের সবাইকে আমরা এখানে একসঙ্গে দেখতে পাচ্ছি, তাই একটা জায়গা জানিয়ে রাখার মতো এখানে বেশ পাওয়া যাচ্ছে। এরা সবাই লিকুইড। কেমন লিকুইড? সুইট স্মেলিং লিকুইড। কিন্তু হাই মলিকুলার মাসের জন্য আয়োডোফর্ম একটা সলিড কম্পাউন্ড। এটা আমরা মনে রাখবো, কারণ জিনিসটা আমাদের ডিসকাশন এগোনোর সঙ্গে সঙ্গে কাজে লাগবে। এ সলিড কেন? কারণ আয়োডিনের অ্যাটমিক মাস খুব হাই, অনেক বেশি। 3খানা আয়োডিন আছে, যে কারণে মলিকুলটার ওভারঅল মলিকুলার মাস খুব বেশি হয়ে যায়। আর হাই মলিকুলার মাস মানেই বুঝতে পারছো ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স অ্যামং দ্য মলিকিউলস বেশি। আমরা আগেই জেনেছি ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স দুটো জিনিসের উপর নির্ভর করে। এক, মলিকিউলটার সারফেস এরিয়া, মানে মলিকিউলটা কতটা বড়, আর মলিকিউলটার মলিকুলার ওয়েট কত বেশি। তো যেহেতু আয়োডিন সাইজেও বড়, মাসও যথেষ্ট বেশি, সেই হিসাবে মলিকিউলটার সাইজও যথেষ্ট বেশি,
আর মলিকুলার মাসও যথেষ্ট বেশি। তাই আয়োডোফর্ম মলিকিউলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্সটা যথেষ্ট বেশি, যে কারণে আয়োডোফর্ম রুম টেম্পারেচারে সলিড। আর এর কালার ইয়েলো। আমরা এক কথায় বলবো ইয়েলো ক্রিস্টালাইন সলিড। আয়োডোফর্ম ইজ ইয়েলো ক্রিস্টালাইন সলিড। আর এরা সুইট স্মেলিং কালারলেস লিকুইড। এই বিষয়টা আমরা জেনে রাখলাম হ্যালোফর্মদের বিষয়। এবার আমরা আসবো হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম রিয়াকশন আমরা কাকে বলবো? হ্যালোফর্মদের প্রিপেয়ার করার, ওদেরকে তৈরি করার যে কমন মেথডটা আছে, সেই মেথডটাকে আমরা বলছি হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম প্রিপেয়ার করার যে রিয়াকশন, তাকে আমরা বলছি হ্যালোফর্ম রিয়াকশন। তাহলে হ্যালোফর্ম রিয়াকশন জিনিসটা কি? রিয়াকশন of preparation of haloform। তার মানে এটাই দাঁড়ালো আজকের ডিসকাশন আমাদের কিসের বিষয়ে হবে? হ্যালোফর্মদের প্রিপারেশনের বিষয়ে হবে, প্রিপারেশনের একটা মেথডের বিষয়ে হবে, সেটাকেই আমরা বলবো হ্যালোফর্ম রিয়াকশন। তাহলে আমরা আসি প্রথমেই সাবস্ট্রেট, কাদের থেকে হ্যালোফর্ম আমরা বানাবো। সাবস্ট্রেট হবে কার্বনিল কম্পাউন্ড, মানে বুঝতেই পারছো অ্যালডিহাইড অর কিটোন। অ্যালডিহাইড অর কিটোন। কিন্তু যে কোনো কার্বনিল কম্পাউন্ড থেকে নয়, ওই অ্যালডিহাইড বা কিটোনটার স্ট্রাকচারে একটা বিশেষত্ব থাকতে হবে। অর্থাৎ এখানে একটা কন্ডিশন আসছে, কিসে? সাবস্ট্রেটকে একটা কন্ডিশন মানতে হচ্ছে। কন্ডিশনটা কি? সাবস্ট্রেটের স্ট্রাকচারে এই পার্টটা থাকতে হবে বা এই গ্রুপটা থাকতে হবে। তোমরা এই গ্রুপটিকে চেনো, এটা অ্যাসিটাইল গ্রুপ। CH3CO হচ্ছে আমাদের অ্যাসিটাইল গ্রুপ। এর আরেকটি নাম হচ্ছে C ডাবল বন্ড O, মানে আমরা ভাবতে পারি কিটো, আর এটা মিথাইল, কিটো মিথাইল, একে আমরা আরো বলি কিটো মিথাইল গ্রুপ। তাহলে সাবস্ট্রেটের স্ট্রাকচারে এই পার্টটা অবশ্যই থাকতে হবে। সেটা কি? কিটো মিথাইল গ্রুপ আর অ্যাসিটাইল গ্রুপ, যেটাই বলো না কেন। তাহলে আমরা একসঙ্গে এবার কি বলবো? সাবস্ট্রেট কেমন হতে হবে? অ্যালডিহাইড অর কিটোন, অ্যালডিহাইড অর কিটোন containing keto-methyl group। এদের থেকে, এদের সাহায্যে আমরা হ্যালোফর্মগুলোকে তৈরি করতে পারি। এখানে নোট করার মতো একটা বিষয় হচ্ছে অ্যালকোহল থেকেও হ্যালোফর্ম বানানো যায়। অ্যালকোহল থেকেও হ্যালোফর্ম বানানো যায়। তাদের স্ট্রাকচারে, যদি অ্যালকোহল হয় তার স্ট্রাকচারে এই পার্টটা থাকতে হয়। যদি এই স্ট্রাকচারাল পার্টটা অ্যালকোহলটাই প্রেজেন্ট থাকে, তাহলে সেই অ্যালকোহল থেকেও আমরা হ্যালোফর্ম বানাতে পারি। এখন কথা হচ্ছে এই পার্টটার আমরা নাম কি দেব। তাহলে যদি আমরা কিটোমিথাইল, এই আমাদের কিটোমিথাইল, এর সাথে এর
কম্পেয়ার করি তাহলে দেখব এই গ্রুপটার রিডাকশনে এই পাই বন্ডটাকে মুছে দাও, অক্সিজেনকে একটা হাইড্রোজেন দাও, কার্বনকেও একটা হাইড্রোজেন দাও, দেখো এইটা পেয়ে যাবে। তাহলে একে যদি আমরা রিডিউস করি, হাইড্রোজেন অ্যাড করি পাই বন্ডের জায়গায়, তাহলেই এইটা পাওয়া যায় বলে একে আমরা নাম দিচ্ছি রিডিউসড কিটোমিথাইল গ্রুপ। রিডিউসড কিটোমিথাইল গ্রুপ। যে যে অ্যালকোহলে এই রিডিউসড কিটোমিথাইল গ্রুপটা থাকবে, যেহেতু এর রিডাকশন করে এটাকে পাওয়া যাওয়া সম্ভব, অর্থাৎ এর বিজারণ করে একে পাওয়া যেতে পারে, তাই বিজারিত কিটোমিথাইল গ্রুপ, বিজারিত কিটোমিথাইল গ্রুপ বা রিডিউসড কিটোমিথাইল গ্রুপ যে অ্যালকোহলে থাকবে তারাও আমাদেরকে হ্যালোফর্ম দিতে পারে, অর্থাৎ তারাও হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করতে পারে। প্রথম থেকেই আমরা বলছি হ্যালোফর্ম তৈরি করার রিঅ্যাকশনকেই বলছি হ্যালোফর্ম রিঅ্যাকশন। তাহলে অ্যালকোহলরাও হ্যালোফর্ম রিঅ্যাকশন দিতে পারবে যদি তার স্ট্রাকচারাল পার্ট এইটা থাকে, তার নাম রিডিউসড কিটোমিথাইল গ্রুপ। মনে রাখো রিঅ্যাকশনটা কিন্তু অবশ্যই এদের, অ্যালকোহলদের নয়। তাহলেও অ্যালকোহল কেন রেসপন্ড করছে, অ্যালকোহল থেকে আমরা কেন হ্যালোফর্মটা পাচ্ছি, সেটা আমরা ডিসকাশনটা একটু এগোলেই বুঝতে পারবো। এখন শুধু জেনে রাখলাম। আশা করছি তোমরা নোট নিয়ে নিয়েছো। এবার আমরা আসছি রিএজেন্ট। সাবস্ট্রেট দেখা হলো, এবার রিএজেন্ট হিসাবে আমরা কি নেব? রিএজেন্ট হবে একটা হ্যালোজেন, আগেই আমরা বলেছি X ইকুয়াল টু ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, আর একটা বেস। বেস বলতে NaOH, KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, এটসেট্রা। তাহলে এটাকে যদি আমরা একটা এক্সাম্পল হিসাবে নিই, কি হবে? যদি ক্লোরোফর্ম বানাতে চাই, ক্লোরোফর্ম, তাহলে হ্যালোজেনটা হবে ক্লোরিন অ্যান্ড অ্যাকোয়াস NaOH আমরা নিতে পারি। ব্রোমোফর্ম বানাতে গেলে Br2 and NaOH or KOH, এই বেসগুলোর মধ্যে কোনো একটা। এই হলো আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশনের রিএজেন্ট, আর সঙ্গে লাগে হিট, হিট দিতে হয়। তাহলে সাবস্ট্রেট পাওয়া গেল, রিএজেন্ট পাওয়া গেল। এবার তাহলে আমাদের জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ হ্যালোফর্ম রিঅ্যাকশন। জেনারেল ইকুয়েশন যেটা আমরা বানাবো তারই আমরা মেকানিজম করব। তাহলে জেনারেল ইকুয়েশন, আর COCH3, এইটাকে আমরা ধরে নিলাম একটা সাবস্ট্রেট। খেয়াল করো CH3CO স্ট্রাকচারাল পার্টটা আছে, বরং আমি উল্টো করে লিখি, তাহলে প্রথম তোমাদের ওকে দেখতে, ওকে খুঁজতে সুবিধা হবে। CH3COR, এইটা একটা অ্যালডিহাইড অর কিটোন, যার CH3CO স্ট্রাকচারাল পার্ট আছে। যদি বলে অ্যালকাইল গ্রুপ বসিয়েছেন, তাহলে অ্যালডিহাইড কি করে সম্ভব? আমরা এটাকে অ্যালকাইল গ্রুপ বলছি না, আমরা বলছি R ইকুয়াল টু H যদি হয় তবে হবে অ্যালডিহাইড, আর R ইকুয়াল টু যদি কোনো অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ হয় তখন হবে কিটোন। ঠিক আছে? আর যদি H হয়ে যায় তাহলে CH3CHO, সে অ্যালডিহাইড। আর যদি কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ হয় তাহলে তো দুদিকেই কার্বন রইল,
কার্বনিল গ্রুপের, সেটা হয়ে গেল একটা কিটোন। তো একে আমরা ধরলাম একটা সাবস্ট্রেট, যার থেকে আমরা হ্যালোফর্ম বানাবো। হ্যালোজেন অ্যাকুয়াস NaOH আপাতত নিলাম, অ্যান্ড হিট। রেজাল্ট হয় একটা হ্যালোফর্ম CHX3 and a salt of carboxylic acid. চিন্তার কিছু নেই, প্রোডাক্ট ফরমেশনটা আমরা বুঝবো এখনই, যখনই মেকানিজম করব। এখন শুধু তোমরা এটাকে লেখো যে এটা হলো হ্যালোফর্ম রিঅ্যাকশনের একটা জেনারেল ইকুয়েশন। এবার আমরা আসছি রিঅ্যাকশনটার মেকানিজমে। মেকানিজম শুরু করার আগেই বলি, গোটা মেকানিজমটা খুব মন দিয়ে শুনবে, দেখবে আর বুঝবে, কারণ কোশ্চেন আনসার যখন আমরা করব, হ্যালোফর্ম রিঅ্যাকশনের মেকানিজমটা খুবই কাজে লাগবে। গোটা রিঅ্যাকশনটা চলাকালীন আমরা যতগুলো ইন্টারমিডিয়েট কম্পাউন্ড অর স্পিসিস তৈরি হতে দেখব, সেগুলোকে ভালো করে চেনো, প্রতিটা স্টেপ ভালো করে ফলো করো। মেকানিজমটা কিন্তু এর ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা এবার আসছি মেকানিজমে। আমিও একটু মেকানিজমটাই স্লো চলবো, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। CH3COR। আচ্ছা, প্রথমে আমরা কি করি, NaOH অ্যাকুয়াস মিডিয়ামে ডিসোসিয়েটেড হয়ে আছে, আয়োনাইজড হয়ে আছে। এই আমাদের সাবস্ট্রেট। তাহলে দেখো, কার্বনিল গ্রুপের আলফা কার্বনে হাইড্রোজেন প্রেজেন্ট। আমরা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনে দেখেছি, আলফা কার্বনে হাইড্রোজেন যখন থাকবে তখন বেস আলফা হাইড্রোজেন একটা সরাবে। সেই জন্য আমরা কি করলাম, একটি হাইড্রোজেনকে দেখিয়ে রাখলাম। এটাই আমাদের সেই CH3 গ্রুপটা। সি ডাবল বন্ড ওর ইলেকট্রন অ্যাট্রাকশন হচ্ছে এদিকে, তাহলে এই দিকেও অ্যাট্রাকশনটা আছে, এই অ্যাট্রাকশনটা আছে, এখানে পার্সিয়াল পজিটিভ চার্জ। এটা আমরা সবই অ্যালডোল কনডেনসেশনে দেখে এসেছি। বেসের OH মাইনাস, বেসের OH মাইনাস এই হাইড্রোজেনটাতে করলো অ্যাটাক। এটা হলো আমাদের প্র্যাকটিসের অ্যারো 1। হাইড্রোজেন বন্ডিং ইলেকট্রন গুলো কার্বনে রেখে দিল, প্র্যাকটিসের অ্যারো 2। খুবই চেনা গোটা গল্পটা, অ্যালডোলে বারবার দেখেছি আমরা। রেজাল্ট, CH2 হাইড্রোজেনের সঙ্গে বন্ডের ইলেকট্রন গুলো পেয়ে মাইনাস, বন্ড COR প্লাস OH মাইনাস অ্যান্ড H প্লাস ওয়াটার। এই হলো আমাদের স্টেপ 1। তাহলে স্টেপ 1 এ ফর্ম হলো একটি কার্বনায়ন, এবং অবশ্যই দেখেই বুঝতে পারছো এই কার্বনায়নটা রেজোনেন্স স্টেবিলাইজড। একটা রেজোনেন্স স্টেবিলাইজড কার্বনায়ন ফার্স্ট স্টেপে ফর্ম হলো। সেকেন্ড স্টেপে ওই কার্বনায়নটাকে আমরা আরেকবার লিখলাম। ওই কার্বনায়নটা একটা হ্যালোজেন মলিকিউলে করলো অ্যাটাক। X বন্ড X, যেমন ভাবো Cl2 Cl বন্ড Cl, সেভাবে আমরা দেখাচ্ছি X বন্ড X। কার্বনায়নের অ্যাটাক একটা হ্যালোজেন অ্যাটমে বন্ডিং ইলেকট্রন নিয়ে অন্য একটা হ্যালোজেন লিভ করলো। এটা আমাদের প্র্যাকটিসের অ্যারো 1, অ্যারো 2। তাহলে CH2 এর সাথে বন্ড হলো X এর, তাই আমরা X থেকেই শুরু করি। X বন্ড, X এর সাথে বন্ড হলো CH2, CH2 এর সঙ্গে যা ছিল তা সব আছে। বেরিয়ে গেল একটা
এক্স মাইনাস আয়ন। এই আয়নটার কি হলো না, এই যে Na প্লাস আছে, Na প্লাস প্রথমে ছিল এখানে এর সাথে, তারপরে ছিল এর পাশে, এখন আছে এর পাশে, তাহলে একটা NaX বেরিয়ে গেল ভেবে নাও। এই যে গোটা বিষয়টা হলো, এটাকে আমরা ভালোভাবে বুঝে নিই। OH মাইনাস একটি মিথাইল গ্রুপটা অর্থাৎ আলফা কার্বনটার হাইড্রোজেনকে সরালো, রেজাল্ট হলো একটা রেজোনেন্ট স্টেবিলাইজড কার্বন আয়ন। সেই কার্বন আয়ন একটা হ্যালোজেন মলিকিউলে অ্যাটাক করলো, আরেকটা হ্যালোজেন বেরিয়ে গেল, তাহলে কার্বনটার সাথে অ্যাড হলো একটা হ্যালোজেন। এটা একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এটা একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড মানে রিঅ্যাকশনের মাঝখানে জন্মানো কম্পাউন্ড। একে নাম দিলাম আমরা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 1। এর পরের বার থেকে যদি এরকম ইন্টারমিডিয়েট কম্পাউন্ড আমরা এই রিঅ্যাকশনেই পাই, আমরা তাকে গোটাটা লিখবো না, লিখবো আইসি। ঠিক আছে, এটাকে আমরা এরপর থেকে বলবো ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 1, IC1। মনে রাখো, এটা এই কম্পাউন্ডটিকে চিনে রাখো। এবার আলফা হাইড্রোজেন এখনো প্রেজেন্ট, সি ডাবল বন্ড ও এর ইলেকট্রন অ্যাট্রাকশন তো চলছেই, সঙ্গে আবার হ্যালোজেনেরও ইলেকট্রন অ্যাট্রাকশন চলছে। তাহলে আগে হাইড্রোজেন গুলোর যা অ্যাসিডিটি ছিল সি ডাবল বন্ড ও এর ইলেকট্রন অ্যাট্রাকশনের জন্য, এখন হাইড্রোজেন গুলোর অ্যাসিডিটি আরো বেড়ে গেল, কারণ এখন কার্বনের কাছ থেকে দুদিক থেকে ইলেকট্রন অ্যাট্রাকশন চলছে। তাহলে কার্বনও জবাবে তার হাইড্রোজেন গুলো থেকে ইলেকট্রন অ্যাট্রাক্ট করবে, তাহলে হাইড্রোজেন গুলোতে প্লাস ডেল চার্জ আগের থেকে মানে এখানে যা ছিল তার থেকে বেড়ে গেল। তাহলে কি হলো, মিডিয়ামের বেসের ওই আলফা হাইড্রোজেন গুলোকে অ্যাবস্ট্রাক্ট করতে সরাতে আগের চেয়েও সুবিধা হয়ে গেল। তাহলে এবার এই যে কম্পাউন্ডটা আমাদের তৈরি হলো, তার একটা হাইড্রোজেনকে আমরা আলাদা করে দেখিয়ে রাখলাম। মিডিয়ামের OH মাইনাস আয়ন আগের মতোই আবার একটি আলফা হাইড্রোজেনকে সরালো। এটা কিন্তু আবার বলে দিই, এই হাইড্রোজেনটাকে সরাতে OH মাইনাসের আরো সুবিধা হলো, কারণ এই দিকে অ্যাট্রাকশন, এই দিকে অ্যাট্রাকশন, তাই এই অ্যাট্রাকশনটা যথেষ্ট বেশি, প্লাস ডেল চার্জ আগের থেকেও বেড়ে গেছে, মানে হাইড্রোজেনটা আরো বেশি অ্যাসিডিক হয়ে গেছে, তাই অ্যাটাকটা আরো ফেভারেবল হয়ে গেল। রেজাল্ট আবার একটা কার্বন আয়ন যেমন আগের বার হয়েছিল। তাহলে রেজাল্টটা ড্র করি, এক্স বন্ড CH বন্ডিং ইলেকট্রন গুলো পেয়ে মাইনাস COR। এই হলো আবার একটা ইন্টারমিডিয়েট অ্যানায়ন। এই অ্যানায়নটা আগের যে অ্যানায়নটা ছিল তার থেকেও এই অ্যানায়নটা বেশি স্টেবল, কারণ এইদিকে রেজোনেন্সটা তো চলছেই, সঙ্গে এইদিকে মাইনাস আই এফেক্টেও ইলেকট্রন ড্র করা চলছে। তাহলে মাইনাস চার্জটা থেকে কার্বন ভালোই রিলিফ পেয়ে যাচ্ছে। যেহেতু আমরা আর নিচের দিকে গেলে অসুবিধা না, আরেকটা স্টেপ করাই যায়। তাহলে যে কার্বন আয়নটা তৈরি হলো, সে আবার একটা হ্যালোজেন মলিকিউলে করলো অ্যাটাক। একই বিষয়। তাহলে CH এর সঙ্গে একটা হ্যালোজেন তো ছিলই, আরেকটা হ্যালোজেন বাড়লো। এটাকে আমরা বলতে পারি X2CH_COR। ঠিক আছে, ওইটাকেই আমরা আবার লিখছি X2CH_COR। এইটি দাঁড়ালো আরেকটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, তাই একে আমরা লিখছি ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2,
একেও চিনে রাখো। প্রতিটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ডে দরকার হলে একটা করে দাগ দিয়ে রাখো। এখনো আলফা হাইড্রোজেন আছে, তাহলে সি ডাবল বন্ড উইথ ইলেকট্রন অ্যাট্রাকশন তো চলছেই, সঙ্গে এই ইলেকট্রন অ্যাট্রাকশন গুলোও চলছে। হাইড্রোজেনের অ্যাসিডিটি আরো বেড়ে গেছে, OH মাইনাসের ওই হাইড্রোজেনকে সরাতে আরো সুবিধা হয়ে গেল। মানে বুঝতেই পারছো রিঅ্যাকশনটা লাগাতার অ্যাক্সেলারেট হয়ে যাচ্ছে, প্রত্যেক স্টেপ আগের স্টেপের থেকে ইজি হয়ে যাচ্ছে। তাহলে জেনারেল ইকুয়েশন যেহেতু তোমাদের কাছে লেখাই আছে, আমি জেনারেল ইকুয়েশনের জায়গাটা একবার মুছলাম। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, মানে এইভাবে করে লিখি X2CHCOR, আবার বেস এসে আবার একটি হাইড্রোজেনকে অ্যাটাক করলো, বন্ডিং ইলেকট্রন গুলো কার্বনে রইল, রেজাল্ট হলো X2C-COR। এটা হলো আরেকটা কার্বন আয়ন। এতক্ষণের এক্সপেরিয়েন্সে তোমরা বুঝেই গেছো যে একই জিনিস রিপিট হয়ে চলেছে। বেস আলফা কার্বন থেকে, মানে ওই মিথাইল গ্রুপ থেকে একটা হাইড্রোজেন সরাচ্ছে, আর তার জায়গায় একটা হ্যালোজেন অ্যাড হচ্ছে। তাহলে এবারেও তাই হবে। এই অ্যানায়নটা আবার একটা হ্যালোজেন মলিকিউলে অ্যাটাক করলো, আবার আরেকটা হ্যালোজেন হ্যালাইড আয়ন বেরিয়ে গেল, রেজাল্ট হলো X3CCOR। এটা হলো আমাদের ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 3। ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 3। তোমরা এবার হয়তো স্বস্তির শ্বাস ফেলছো যে যাক, আর তো আলফা হাইড্রোজেন রইল না, এবার তো মনে হচ্ছে মুক্তি পাবো। আলফা হাইড্রোজেন তো রইল না, কিন্তু এখনো আরেকটা রিঅ্যাকটিভ সাইট যে রয়েই গেছে, কার্বনিল কার্বন নিজে। কার্বনিল কম্পাউন্ডে দুটো রিঅ্যাকটিভ সাইট, একটা কার্বনিল কার্বন নিজে আর একটা আলফা হাইড্রোজেন। তো তাহলে এবার OH মাইনাসের অ্যাটাক হবে ওই কার্বনিল কার্বনে। কিছু করার নেই, আমাদেরকে আগের গুলোকে মুছে মুছেই এগোতে হবে। তোমাদের কাছে নোট করা আছে, সেখান থেকেই আমি বলবো, তোমরা এরপর বুঝবে। এই যে কম্পাউন্ডটা ফর্ম হলো, আলফা হাইড্রোজেন না পেয়ে এবার OH মাইনাস কার্বনিল কার্বনেই অ্যাটাক করলো। ইনিশিয়ালি উইক পাই বন্ড ব্রেক করে গেল, রেজাল্ট X3CO মাইনাস আর OH। দেখে নাও, এবার পাই বন্ড রেস্টোর হলো আবার, আর CX3 ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল। বলো আচ্ছা বুঝলাম, তার মানে এখানে CX3 একটা লিভিং গ্রুপের মতো আচরণ করলো, বিহেভ করলো। কেন? বোঝাই যাচ্ছে হ্যালোজেনগুলোর ইলেকট্রন অ্যাট্রাকশনের জন্য এই দিকে ইলেকট্রন অ্যাট্রাকশন যথেষ্ট আছে। তার মানেই হলো যদি কার্বন মাইনাস চার্জ নিয়ে বেরোয়, সেই কার্বন আয়নটা স্টেবিলাইজড হবে বাই -I এফেক্ট অফ 3 হ্যালোজেন অ্যাটমস। সেই কারণেই এ লিভিং গ্রুপ হিসাবে বিহেভ করলো। রেজাল্ট CX3 ইলেকট্রন সহ বেরিয়ে গেছে, আর বন্ড C, ডাবল বন্ডেড OH। এইটি একটি আনস্টেবল পেয়ার, কারণ একটা কার্বন আয়ন বসে আছে আর এখানে একটা অ্যাসিড আছে। অ্যাসিডের কাজই হচ্ছে H+ ডোনেট করা, বা এই অ্যানায়নটার থেকে কার্বক্সিলেট অ্যানায়নের স্টেবিলিটি নিশ্চয়ই বেশি হবে, কারণ ইকুইভ্যালেন্ট রেজোনেন্স কাজ করবে। সেই কারণে এখানে একটা H+ এক্সচেঞ্জ হবে, যাতে আমরা একটা স্টেবল পেয়ারে পৌঁছতে পারি। H+ এক্সচেঞ্জ করে
এই হাইড্রোজেনটা একে দিয়ে দাও, আর কার্বক্সিলিক অ্যাসিড যেটা ছিল তাকে কার্বক্সিলেট অ্যানায়নে কনভার্ট করে দাও। এটা স্টেবল পেয়ার কেন আবার বলে দিই, এই কার্বন আয়নের স্টেবিলিটি শুধু এদের ইন্ডাকটিভ এফেক্টের জন্য, যে কার্বনটা মাইনাস তিনটে হ্যালোজেনের ইন্ডাকটিভ এফেক্টটা কাজ করছে। কিন্তু এই অ্যানায়নটার স্টেবিলিটি ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচারের জন্য, তাহলে এই অ্যানায়নটার থেকে এই অ্যানায়নটা বেশি স্টেবল, সে কারণেই প্রোটন এক্সচেঞ্জ হয়ে আমরা একটা স্টেবল পেয়ারে পৌঁছলাম। এবং অবশ্যই এই মাইনাসের সাথে কি আছে না Na+। আমরা যদি প্রথম থেকে হিসেব করে চলেছি আমরা তাই দেখতে পাবো। এতক্ষণ ধরে প্রতি স্টেপে Na+ x কে পাচ্ছিল, এখন Na+ এখানে আছে। তাহলে এবার জেনারেল ইকুয়েশনটার দিকে তাকিয়ে দেখো, আমরা এগুলোকেই প্রোডাক্ট করেছি। এই হয়ে গেল হ্যালোফর্ম রিঅ্যাকশনের মেকানিজম। পুরো মেকানিজমটাকে লিখে ভালোভাবে আগে প্র্যাকটিস করবে, তারপর এই ডিসকাশনটাকে আরো আগে দেখবে বা শুনবে। তাহলে মার্ক করো, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 1 কেমন দেখতে, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2 কেমন দেখতে, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 3 কেমন দেখতে। কাজে লাগবে একটু পরে। তাহলে মেকানিজম দেখা হলো, এবার আমাদের দরকার যে এত বড় মেকানিজম যে আমরা করলাম, মেকানিজমটা না করে শর্টকাট মেথড কি আছে বলুন, যেটা দিয়ে আমরা ইজিলি প্রোডাক্টে পৌঁছতে পারি। তারপর মেকানিজমের ভেতর থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো তো না হয় মেকানিজমটা থেকেই করতে হবে, কিছু করার নেই। তাহলে আমরা এবার একটা শর্টকাট মেথড শিখি, যে আমরা ইজিলি প্রোডাক্টে কি করে পৌঁছাবো। দেখো, এই আমাদের জেনারেল ইকুয়েশনের সাবস্ট্রেট। মিথাইলটাকে রিয়েজেন্ট হিসাবে যে হ্যালোজেন দেওয়া হয়েছে সেই হ্যালোজেনের হ্যালোফর্ম বানিয়ে দিতে হবে। মিথাইলটা থেকে তোমাকে হ্যালোফর্ম বানিয়ে দিতে হবে। বাকি যে পার্টটা সেটাকে উল্টো দিক থেকে লেখা শুরু করতে হবে, মানে আর থেকে লেখা শুরু করতে হবে। আর বন্ড সি ডাবল বন্ড ও। এবার একে অ্যাসিডের সল্টে কনভার্ট করতে হবে। অ্যাসিড তো সি ডাবল ও এইচ, ডাবল ওর একটা ও হয়ে আছে, আরেকটা ও তো দিতে হবে। অ্যাসিড নয় সল্ট, তাহলে বেস যে আছে তার ক্যাটায়নটা সেখানে দিতে হবে। বেস যদি NaOH হয় তাহলে এখানে বসবে Na, বেস যদি KOH হয় তাহলে K, যদি NH4OH হয় তাহলে NH4, এই রকম। এবার ওই মেটাল যদি বাইভ্যালেন্ট হয়, এটা ধরে নিলাম মনোভ্যালেন্ট, Na+, K+, NH4+, মনোভ্যালেন্ট। কিন্তু যদি M বাইভ্যালেন্ট হয় তাহলে অ্যানায়নও আমার দুটো লাগবে, তখন এই রকম দিতে হবে। যখন M বাইভ্যালেন্ট, দুটো প্লাস যদি হয় আমার দুটো মাইনাসই লাগবে। এটা তখন দরকার পড়বে, বুঝতেই পারছো, যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি। তাহলে সি এটা তো +2, তাহলে তখন এটা হয়ে যাবে RCOO2Ca, RCOO2Ca। আবার একবার শর্টকাটটা বলি, সাবস্ট্রেটের কিটোমিথাইল গ্রুপের যে মিথাইল, সেই মিথাইলটাকে আমরা করেসপন্ডিং হ্যালোফর্ম বানাবো। বাকি মিথাইলটা ছাড়া যা আছে তাকে উল্টো দিক থেকে যতটা আছে দেখতে পাচ্ছি ততটা অবধি লিখবো। দেখতে কতটা পাচ্ছি? RCO অবধি লিখবো। তারপর ওকেই একটা অ্যাসিডের সল্টে কনভার্ট করছি, মানে আর একটা ও অ্যাড করব আর বেসের ক্যাটায়নটাকে পাশে বসিয়ে দেবো, তাহলেই হয়ে গেল অ্যাসিডের সল্ট। বাইভ্যালেন্ট ক্যাটায়ন হলে এই RCOOটাকে আমরা হোল 2 করব। এই
শর্টকাটটা দিয়ে আমরা ইজিলি প্রোডাক্ট করে ফেলতে পারবো। তাহলে আমরা কিছু এক্সাম্পলে আসতে পারি। প্রথমেই কিছু এক্সাম্পল করে নিই, যেটা আমাদের এইচএস এর জন্য বিশেষ কাজের হবে। এক্সাম্পলের আগে আরেকটা জিনিস ভালোভাবে মনে করিয়ে দিই যে CH3CO গ্রুপটার পেছনে আমরা এতটাই বেশি করে মনোযোগী হয়ে পড়ি, এই পার্টটা থাকতে হবে, এই পার্টটা থাকতে হবে শুনে শুনে সাবস্ট্রেটে এই পার্টটুকুর উপর আমরা এতই বেশি অ্যাটেনশন দিয়ে দিই যে আমরা এটা ভুলে যাই যে এই কথাটার আগে একটা কথা ছিল, কম্পাউন্ডটাকে অবশ্যই অ্যালডিহাইড বা কিটোন হতে হবে, তারপর এই স্ট্রাকচারাল পার্ট থাকতে হবে। ধরো তোমাকে যদি এই জিনিসটি এঁকে দেওয়া হয় CH3COOH অ্যাসিটিক অ্যাসিড নিয়ে বলা হয় বলো দেখি এর থেকে হ্যালোফর্ম বানানো যাবে কিনা, তুমি তাড়াহুড়োয় বলে দেবে CH3CO পার্ট দেখতে পাচ্ছি, তাহলে হ্যালোফর্ম বানানো যাবে, যাবে না। এটা একটা অ্যাসিড, আগে তাকে অ্যালডিহাইড অর কিটোন হতে হবে। অ্যালডিহাইড অর কিটোন যদি হলো তারপর আমি এই স্ট্রাকচারাল পার্ট খুঁজতে বসবো। এটি কিন্তু মাথা থেকে আমাদের বেরিয়ে যায় এক্সাম হলে, এটা ভালোভাবে মাথায় রাখো। দরকার হলে আমরা তার একটা কোয়েশ্চেন করে নিই। আগে আমরা এক্সাম্পলের আগে একটা কোয়েশ্চেন সলভ করে নিই। Which among the following compounds will give haloform with X2 and NOH? Which among the following compounds will give haloform with X2 and NOH? আমাদেরকে কিছু কম্পাউন্ড দিয়ে দিয়েছে। প্রথমে বলল অ্যাসিটালডিহাইড, পেন্টানথ্রিওন, বেঞ্জালডিহাইড, বিউটানোন, অ্যাসিটামাইড, অ্যাসিটোফেনল and acetone. কোশ্চেনটি তোমরা লিখে ফেলো। আমরা তাহলে একটার পর একটা স্ট্রাকচার দেখে দেখে খুঁজি এদের মধ্যে কারা কারা আমাদেরকে হ্যালোফর্ম দেবে। অ্যাসিটালডিহাইড CH3CHO, প্রথম কথা এটা একটা কার্বনিল কম্পাউন্ড, দ্বিতীয় কথা CH3CO গ্রুপ প্রেজেন্ট, তাহলে এর থেকে আমরা হ্যালোফর্ম বানাতে পারবো। বি পেন্টানথ্রিওন, তাহলে পেন্টান, মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, 1 2 3, 3 তে ওন। এই হলো আমাদের পেন্টানথ্রিওন। কার্বনিল কম্পাউন্ড তো হলো কিটোন, কিন্তু এর দেখো দুদিকেই দেখো কোনো দিক দিয়েই ওর CH3CO গ্রুপ প্রেজেন্ট নেই, তাই এটা থেকে আমরা হ্যালোফর্ম বানাতে পারবো না। সি বেঞ্জালডিহাইড, আকারই প্রয়োজন নেই, বুঝতেই পারছো এখানে CH3CO গ্রুপ প্রেজেন্ট থাকার কোনো বিষয় নেই। কার্বনিল কম্পাউন্ড তো হলো কিন্তু CH3CO গ্রুপ নেই। বিউটানোন, মিথ, ইথ, প্রপ, বিউট, ওন মানে কিটোন। কিটোন মানে আমরা কখনোই সি ডাবল বন্ড ধারে দিতে পারবো না, ধারে দিলেই সাইডে দিলেই ওটা অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে সাইডে যেহেতু আমরা সি ডাবল বন্ড বসাতে পারবো না, আমাদেরকে
এই টার্মিনাল থেকেই ভাবি বা এই টার্মিনাল থেকেই ভাবি, একই পজিশন হচ্ছে পজিশন 2 তে আমাদেরকে সি ডাবল বন্ড দিতে হচ্ছে, তবে ও কিটোন হবে। তাহলে দেখো CH3CO গ্রুপ উইল বি প্রেজেন্ট। যদি আমরা এইখানেও সি ডাবল বন্ড দিতাম তাহলে এদিক থেকে CH3CO গ্রুপটা থেকে যেত, তাহলে বিউটানন থেকে বানানো যাবে। প্রথম কথা সে একটা কিটোন, দ্বিতীয় কথা সেখানে CH3CO গ্রুপ প্রেজেন্ট। অ্যাসিটামাইড, অ্যামাইড, অ্যামাইড মানে CONH2, অ্যাসিটামাইড মানে অ্যাসিটিক অ্যাসিড থেকে পাওয়া অ্যামাইড। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, OH এর জায়গায় NH2 হয়েছে, তাই এর নাম অ্যাসিটামাইড। যেহেতু এ কার্বনিল কম্পাউন্ড নয়, মনে রাখো এ ফার্স্ট কন্ডিশনেই ফেল করে গেল, নট এ কার্বনিল কম্পাউন্ড, এ অ্যালডিহাইড বা কিটোন নয়, এটা অ্যামাইড কম্পাউন্ড। সে কারণেই অ্যাসিটামাইড থেকে হ্যালোফর্ম বানানো যাবে না। CH3CO গ্রুপটা আমরা পরে দেখব, আগে এই কন্ডিশনটা চেক করব। অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেননকে তো আমরা এটা একটা কমন নেম, কম্পাউন্ডটাকে আমরা মুখস্থ রাখি কারণ নামটা খুবই ইম্পর্টেন্ট। এই নামটা ধরে প্রায় আমাদেরকে কোশ্চেন দেয়। অ্যাসিটোফেনন মানে একটা কিটোন যার এক হাতে আছে একটা বেনজিন, একটা ভ্যালেন্সিতে আছে একটা বেনজিন, আরেকটা ভ্যালেন্সিতে আছে CH3, C6H5COCH3, এই হলো আমাদের অ্যাসিটোফেনন। তাহলে প্রথম কথা এটা একটা কিটোন, দ্বিতীয় কথা এই দিক থেকে দেখো CH3CO গ্রুপ প্রেজেন্ট, তাহলে অ্যাসিটোফেনন থেকেও আমরা হ্যালোফর্ম বানাতে পারবো। অ্যাসিটোন, অ্যাসিটোন তো চিনি, সিম্পলেস্ট কিটোন, CH3COCH3, কিটোন ফ্যামিলির ফার্স্ট মেম্বার CH3COCH3, অ্যাসিটোন। তাহলে যেদিক থেকেই দেখি আমরা CH3CO গ্রুপকে প্রেজেন্ট থাকতে দেখতে পাচ্ছি। পড়াটা আমরা করলাম কিসের জন্য? আগে অ্যালডিহাইড বা কিটোন কিনা চেক করব, তারপর CH3CO গ্রুপের প্রেজেন্স দেখব। হয়ে গেল। এবার তাহলে কিছু এক্সাম্পল করি যেখানে আমরা কার্বনিল কম্পাউন্ড থেকে ঝটপট উইদাউট ড্রয়িং দ্য মেকানিজম প্রোডাক্ট করতে পারবো। Examples of some haloform reaction. Example 1, আমাদেরকে দিয়েছে অ্যাসিটালডিহাইড Cl2 and NaOH হিট। আমরা আমাদের শর্টকাটটা দেখি। কিটোমিথাইল গ্রুপের যে মিথাইলটা, এই মিথাইলটাকে আমরা এই হ্যালোজেনের হ্যালোফর্ম তৈরি করব। মিথাইলটা তো আর রইল না, ওকে তো আমরা সরিয়ে নিয়েছি। বাকি পার্টটাকে আমরা উল্টো দিক থেকে লিখব। বাকি পার্ট এইটুকুই, যা ওখানে আমরা দেখতে পাচ্ছি বাকি পার্ট এইটুকুই। আমরা জানি ওই বাকি পার্টটার একটা অ্যাসিডের সল্ট বানাবো। অ্যাসিড হতে গেলে সি ডাবল বন্ড হয়ে আছে, আরেকটাও লাগবে, সল্ট কার? এন এর। আমরা পেলাম কি কি? ক্লোরোফর্ম অ্যান্ড সোডিয়াম ফরমেট। HCOOH এর নাম ফর্মিক অ্যাসিড, সেই হিসাবে এটা হলো আমাদের সোডিয়াম ফরমেট। এক্সাম্পল 2, অ্যাসিটোন, তাকে দেওয়া হলো I2 and aqueous calcium hydroxide হিট। আমি বোর্ডটা আরেকটু ক্লিয়ার করি, তোমরা নিজেরা ততক্ষণ প্রোডাক্টটা ড্র করো, তারপর আমার সঙ্গে মেলাও। দুদিক থেকেই CH3CO, যে দিকটা পছন্দ তোমরা সেই দিকের CH3টাকেই এই দিকেরটাকে ধরেই করি। এই CH3টাকে এই হ্যালোজেনের হ্যালোফর্ম বানিয়ে দাও। এই অ্যারোটা কিসের জন্য? শুরুতে আমরা শিখে রেখেছি আয়োডোফর্ম একটা ক্রিস্টালাইন সলিড যেটা অলমোস্ট ওয়াটার ইনসলিবল।
আর আমাদের মিডিয়ামটা কিন্তু অ্যাকুয়াস। বলো আচ্ছা, বুঝে গেলাম। আয়োডোফর্ম তৈরি হলেই আমরা তাকে প্রেসিপিটেট সাইন দেব। অবজারভেশন যেহেতু একটা আছে, অবজারভেশন রিপোর্ট করলেও ভালো হয়। ইয়েলো ক্রিস্টালাইন সলিড হয়ে গেল। বাকি যা রইল তাকে তেমন লিখব। অ্যাসিড অবধি যাব। কার সল্ট? ক্যালসিয়ামের সল্ট। যেহেতু ক্যালসিয়াম বাইভ্যালেন্ট, হোল টু সিএ। CH3COOH এর নাম অ্যাসিটিক অ্যাসিড, সেই হিসাবে এটা অ্যাসিটেট হয়ে গেল, ক্যালসিয়াম অ্যাসিটেট। ক্যালসিয়াম অ্যাসিটেট। এক্সাম্পল 3, অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেননকে তো আমরা চিনি, সি ডাবল বন্ড ও, যার একটা মিথাইল একটা ফিনাইল। আমরা নিলাম Br2KOH 8। তাহলে কিটোমিথাইল গ্রুপের মিথাইলটাকে আমরা করলাম করেসপন্ডিং হ্যালোজেনের হ্যালোফর্ম মানে ব্রোমোফর্ম। বাকি যে পার্টটা যতটুকু এখানে দেখছি সেটাকে তেমনই লিখব। অ্যাসিড অবধি পৌঁছে গেলাম, পটাশিয়াম সল্ট। বেঞ্জোইক অ্যাসিডের পটাশিয়াম সল্ট, তাহলে পটাশিয়াম বেঞ্জোয়েট। পটাশিয়াম বেঞ্জোয়েট। এক্সাম্পল 4, বিউটানন। বিউটান 2 বলার প্রয়োজন পড়ে না, কারণ যেদিক থেকেই আমি সি ডাবল বন্ডকে বসাই 2 হতে বাধ্য। ধারে তো আসতে পারবে না, এলে অ্যালডিহাইড হয়ে যাবে। একে আমরা দিলাম আবার একবার Cl2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমি এই কারণেই বেশি করে ইউজ করছি যেন তার সল্টটা বিষয়ে একটু সচেতন থাকো। তাহলে কিটোমিথাইল গ্রুপকে খুঁজি। এই যে কিটোমিথাইল গ্রুপ, তার মিথাইলটাকে আমরা করেসপন্ডিং হ্যালোজেনের হ্যালোফর্ম বানাই, মানে ক্লোরোফর্ম। বাকি পার্টটা যতদূর দেখতে পাচ্ছি ততটা লিখে ফেলি। এতটা দেখতে পাচ্ছি, আরেকটা ও দিলেই অ্যাসিডের দিকে চলে যাবে। কার সল্ট? ক্যালসিয়ামের সল্ট, তার মানে পুরোটার হোল টুয়াইস সি। মিথ ইথ প্রপ, প্রোপানোয়িক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম প্রোপানোয়েট। এই হলো আমাদের কতগুলো কার্বনিল কম্পাউন্ড থেকে শর্টকাটে হ্যালোফর্ম তৈরি করার এক্সাম্পল। এবার এমন একটা রিয়েজেন্ট দেখব যাকে এমনিতে দেখে মনে হবে না যে হ্যালোজেন প্লাস বেস। আমরা তো দেখলাম হ্যালোফর্ম রিঅ্যাকশনের রিয়েজেন্ট হচ্ছে হ্যালোজেন এন্ড বেস, হ্যালোজেন এন্ড বেস, হ্যালোজেন এন্ড বেস। একটা রিয়েজেন্ট তোমাদেরকে এমন দিয়ে দিতে পারে প্রথম নজরে মনে হবে না ওটা হ্যালোজেন এন্ড বেস। সেটা কি? ময়েস্ট ব্লিচিং পাউডার। বা এমনও বলতে পারে ব্লিচিং পাউডার এন্ড ওয়াটার, এই রকম দিয়ে দেবে। এটা কি? ময়েস্ট ব্লিচিং পাউডার বলতে আমরা কোন কেমিক্যাল কম্পোজিশনকে বুঝবো সেটা একবার দেখে নিই। ব্লিচিং পাউডারের ফর্মুলা CaOClCl, এর নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, এইটাই আমাদের ব্লিচিং পাউডার। ফর্মুলাটি তোমরা ক্লাস 10th থেকে মুখস্থ করছো, মনে রাখছো। আমাদের সে বিষয়ে একটা মজার বিষয় বানানো আছে যেন ব্লিচিং পাউডার ফর্মুলা মনে পড়ে। আমরা কি শিখেছি? ক্যালসিয়াম
ক্লোরিনের বাড়ি গেছে, ক্যালসিয়াম ক্লোরিনের বাড়ি গেছে, গিয়ে ক্লোরিনকে ডাকছে। আমরা কারো বাড়ি গেলে কেমন করে ডাকি, ও বন্ধু বন্ধু, সেই রকম ক্যালসিয়াম ক্লোরিনের বাড়ি গিয়ে ডাকছে, ও সিএল সিএল বাড়ি আছো। এভাবে আমরা ক্লাস 9-10 ব্লিচিং পাউডার ফর্মুলাকে মুখস্থ করে রেখেছি। ও সিএল সিএল কে ডাকছে, ক্যালসিয়াম ডাকছে। তো ব্লিচিং পাউডারে যখন ময়েশ্চার পায় বা জল আমরা ইচ্ছে করে ঢালি, যাই করি, তখন একটা রিয়াকশন হয়ে তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্লোরিন গ্যাস। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্লোরিন গ্যাস। তার জন্যই তো ব্লিচিং পাউডারের প্যাকেট খুললে একটা ঝাঁঝালো গন্ধ ওঠে। ওই ক্লোরিনটাই কিন্তু জীবাণু ধ্বংস করে। ব্লিচিং পাউডারের একটা কাজই হচ্ছে মাইক্রো অর্গানিজমদেরকে ডিস্ট্রয় করা, কালার ডিস্ট্রয় করা। নেসেন্ট ক্লোরিন খুব অ্যাক্টিভ হয়, সে কালারকেও ডিস্ট্রয় করে মাইক্রো অর্গানিজমদের সঙ্গে সঙ্গে, যেটাকে আমরা ব্লিচ করা বলি, ব্লিচিং অ্যাকশন বলি সেইটা। যাই হোক, এগুলো তো আমাদের ইনঅর্গানিকের বিষয়, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমাদের এগুলো পড়তেই হবে। তো যখনই তোমাকে ময়েস্ট ব্লিচিং পাউডার দেওয়া আছে, এই যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হলো এইটা, যখনই তোমাকে দেওয়া আছে বুঝে নাও এই জিনিসটার কথা তোমাকে ভাবতে বলা হচ্ছে। তাহলে দেখো, হ্যালোজেন অ্যান্ড এ বেস। আমাদের যদি এক্সামে একটা কোশ্চেন এরকম আসে, অ্যাসিটোন, তাকে দেওয়া আছে ময়েস্ট ব্লিচিং পাউডার, আমরা তখনই বুঝবো এই গোটা জিনিসটা মানে হলো আসলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড হ্যালোজেন, মানে ক্লোরিন। তাহলে একটা কার্বনিল কম্পাউন্ড যার CH3CO গ্রুপ প্রেজেন্ট, তাকে হ্যালোজেন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে বেস দেওয়া হচ্ছে, মানেই তুমি বুঝতে পেরে গেলে এটা হ্যালোফর্ম রিঅ্যাকশন চাইছে, কারণ ওগুলোই হ্যালোফর্ম রিঅ্যাকশনের কন্ডিশন। তাহলে একে আমরা এইভাবে দেখব, তারপর আমাদের শর্টকাট অ্যাপ্লাই করব। কিটোমিথাইল গ্রুপের মিথাইল গ্রুপটাকে আমরা এর হ্যালোফর্ম বানাবো, ক্লোরোফর্ম। রেস্ট পার্টকে দেখো অ্যাসিড অবধি চলে গেছি, ক্যালসিয়ামের সল্ট, ক্যালসিয়াম অ্যাসিটেট, এই হলো কমপ্লিট রিঅ্যাকশন। তাহলে এই ময়েস্ট ব্লিচিং পাউডারকে কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশনে দেখতে পাওয়া যেতে পারে। এটা তোমরা একটু নোট করে রাখো। এবার সেই প্রশ্নটার আনসার তো স্যার দিলেন না, যে যদি এটা কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাকশন হয়, অ্যালকোহল কি করে রেসপন্ড করছিল। আপনি যে নোট দিলেন যে অ্যালকোহলরাও হ্যালোফর্ম তৈরি করতে কাজে লাগতে পারে যদি তার CH3CHOH গ্রুপ থাকে, সেইটার বিষয়ে এবার বলি। ধরে নাও এটা একটা অ্যালকোহল যার CH3CHOH গ্রুপ আছে। যখন এতে আমরা হ্যালোজেন অ্যান্ড বেস অ্যাড করি, অ্যাকুয়াস বেসের প্রেজেন্সে হ্যালোজেন একটা উইক অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। অ্যালকোহলের ফার্স্ট স্টেপ অক্সিডেশন প্রোডাক্ট হচ্ছে অ্যালডিহাইড অর কিটোন, তারপরে আরো এগোলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডে যাই। তো যখনই আমরা এটা দিলাম, একে ওয়ান স্টেপ অক্সিডাইজ করে। অক্সিডাইজ করা মানে হাইড্রোজেন গুলোকে সরায়, এইটা প্রোডাক্ট বানিয়ে দেয়। আমি আলাদা করেও প্রোডাক্টটা লিখবো, এখানে শুধু বোঝাচ্ছি, দরকার হলে আমি নিচে আবার আলাদা করে বোঝাই। এটা আমরা যেমন ছিল তেমন থাকতে দিলাম। তাহলে এই আমার অ্যালকোহল, এ একটা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে।
একে অক্সিডাইজ করবে। কেমন করে অক্সিডেশনটা তুমি করছো? ও এর একটা এইচ মুছে দাও, ও এর সাথে বন্ডেড সি এর একটা এইচ মুছে দাও, মাল্টিপল বন্ড করে দাও। এভাবেই কিন্তু আমরা অ্যালডিহাইড বা কিটোনের ফার্স্ট স্টেপ অক্সিডেশন প্রোডাক্টটা শর্টকাটে বানাই। অ্যালকোহলের ফার্স্ট স্টেপ অক্সিডেশন প্রোডাক্টটা যখন অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয় এভাবে আমরা বানাই। ও থেকে একটা এইচ কে মুছে দিই, সি থেকে একটা এইচ কে মুছে দিই, মাল্টিপল বন্ড করে দিই। এটা প্রথমেই হয়ে যায়। আর একবার যদি এটা হয়ে গেল, তারপর যে মিডিয়ামে এখনো H2NOH মিডিয়ামে যারা রয়েছে তারা একে হ্যালোফর্ম রিঅ্যাকশনের দিকে নিয়ে যাবে, কারণ এটা তো অবশ্যই একটা অ্যালডিহাইড বা কিটোন যার কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে। তাহলে এবার মিডিয়ামের H2+NOH আমাকে হ্যালোফর্ম রিঅ্যাকশনের দিকে নিয়ে যাবে। আশা করি তোমরা বুঝলে যে আচ্ছা ওই জন্যই এর সাথে সিমিলারিটি রেখে স্ট্রাকচারাল পার্টটা রাখা ছিল, যেন অক্সিডাইজ করলেই কিটোমিথাইল গ্রুপটা চলে আসে। আর একবার কিটোমিথাইল গ্রুপটাকে এনে ফেলতে পারলে তার পরের পার্টের মেকানিজম তো আমাদের করাই আছে। তোমাদের মধ্যে কেউ যদি এই অক্সিডেশনটার মেকানিজম চাইছো, সেই মেকানিজমটুকু আমি করে দিচ্ছি, কিন্তু ওর মেকানিজমটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। শুধু ইম্পর্টেন্ট এটা মনে রাখা যে বেসের প্রেজেন্সে হ্যালোজেন একটা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে বিহেভ করে, আর অ্যালকোহলটাকে অক্সিডাইজ করে কিটোমিথাইল গ্রুপওয়ালা অ্যালডিহাইড বা কিটোনে কনভার্ট করে দেয়। আমরা একবার এটা তোমরা যদি নোট করবে করে নাও। এবার আমরা চটপট একবার এই অক্সিডেশনটার মেকানিজমটা দেখে নিই। In presence of aqueous hydroxide ion, X2 acts as an oxidizing agent and oxidizes 1 degree, 2 degree alcohols to corresponding aldehydes and ketones. এটা হলো আমাদের একটা জেনারেল অ্যালকোহল যার CH3CHOH গ্রুপ প্রেজেন্ট। অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে হাইড্রোজেন পার্সিয়ালি পজিটিভ। মিডিয়ামের বেস সেই অ্যাসিডিক হাইড্রোজেনকে সরালো, অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাটাক হলো, বন্ড এদিকে ব্রেক করলো, রেজাল্ট হলো একটা অ্যালকক্সাইড আয়ন and OH - H+ মিলে একটা ওয়াটার। অ্যালকক্সাইড আয়ন একটা হ্যালোজেনকে করলো অ্যাটাক। রেজাল্ট এই যে কম্পাউন্ডটা প্রডিউস হলো তাকে নিয়ে আমরা আবার শুরু করব পরের স্টেপ। এই কম্পাউন্ডটাকেই আমরা এখানে রেখেছি। OH- এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করলো, এটা প্র্যাকটিসের অ্যারো 1। CH বন্ডটাকে এইখানে নিয়ে এসো, প্র্যাকটিসের অ্যারো 2। X- কে সরিয়ে দাও, প্র্যাকটিসের অ্যারো 3। রেজাল্ট
CH3COR প্লাস ওয়াটার প্লাস X মাইনাস। X মাইনাস যে দুবার বেরোলো তাদের কাউন্টার ক্যাটায়নকে না দুবার ইউজ হওয়া OH মাইনাসের যে কাউন্টার ক্যাটায়ন Na প্লাস গুলো ছিল সেইগুলো আমাদের বেরিয়ে যাচ্ছে NX। মেকানিজমটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট যে হ্যাঁ এই অক্সিডেশনটা এটা থেকে এটা এই অক্সিডেশনটা হয় ইন প্রেজেন্স অফ দিস। তাহলে অ্যালকোহলটা অ্যালডিহাইড বা কিটোনে কনভার্ট হয়ে যেতে পারছে অক্সিডাইজ হয়ে, সেই কারণেই অ্যালকোহলটা রেসপন্ডটা করতে পারছে, না হলে রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাকশন। নোট নিয়ে নাও। এবার তোমরা বলবে তাহলে অ্যালকোহল থেকে আমরা শর্টকাটে কি করে প্রোডাক্ট করব? কিছুই নয়, সেই অ্যালকোহলটাকে আমাদের যে জেনারেল অ্যালকোহলটা ধরেছিলাম সেটা ধরেই করি। সেই অ্যালকোহলের ও এর হাইড্রোজেন আর আলফা কার্বনের হাইড্রোজেনকে সরিয়ে তোমাকে প্রথমে মনে মনেই হোক বা রাফেই হোক তার কার্বনিল কম্পাউন্ডটা বানিয়ে নিতে হবে। মানে তোমাকে কি করতে হবে, এই এইচটাকে সরাও, এই এইচটাকে সরাও, আর এই কম্পাউন্ডটা বানিয়ে নাও, তারপর আমাদের যে শর্টকাট সেটা অ্যাপ্লাই করো, যেটা আমরা শিখলাম একটু আগে। তাহলে এবার দু একটা অ্যালকোহলের এক্সাম্পল করি। অ্যালকোহল থেকে হ্যালোফর্মের যদি আমরা এক্সাম্পল করব বলি, প্রথমে আসা যাক ইথাইল অ্যালকোহল। হঠাৎ দেখলে মনে হবে ইথাইল অ্যালকোহলে এই CH3CHOH পার্টটা নেই, কিন্তু যদি একটু ভেঙে আঁকো তাহলে কিন্তু ইথাইল অ্যালকোহলে তোমরা CH3CHOH পার্ট খুঁজে পাবে। দেখো একেই আমরা আবার আঁকছি। CH3CH2OH ইথাইল অ্যালকোহল। তাহলে এর থেকে হ্যালোফর্ম বানানো সম্ভব। আমাদেরকে দিয়েছে I2NOH and heat। তাহলে আমরা করলাম কি, ইথাইল অ্যালকোহলকে এইভাবে এঁকে নিলাম, তারপর মনে মনে এই দুটো এইচ কে মুছে দেব, করেসপন্ডিং কার্বনিল কম্পাউন্ডটাকে মনে মনে এঁকে নিলাম। ঠিক আছে, ও এর এইচটাকে সরাবে আর আলফা কার্বনের এইচটাকে সরাবে। গ্রুপ যে কার্বনে ডিরেক্টলি অ্যাটাচ সেটাই আলফা কার্বন। এবার আমরা শর্টকাট করব, কিটোমিথাইল গ্রুপের মিথাইল এই হ্যালোজেনের হ্যালোফর্ম, বাকি পার্টটাকে উল্টো দিক থেকে লিখব। অ্যাসিড বানানোর জন্য একটা ও অ্যাড করব, যে ক্যাটায়ন আছে তার সল্ট হয়ে গেল। আরেকটা এক্সাম্পল করে নিই। CH3CHOH পার্ট প্রেজেন্ট, তাহলে হ্যালোফর্ম বানানো সম্ভব। ও এর একটা এইচ কমাবো, সি এর একটা এইচ কমাবো, রাফে আমরা এই কার্বনিল কম্পাউন্ডটা বানিয়ে নেব। তারপর দেখো একটু আগে যে কটা এক্সাম্পল করেছিলাম সেখানে বিউটানন ছিল, বা হয়তো ছিল না, আমি ভুলে গেলাম। তাহলে এই দিক থেকে কিটোমিথাইল গ্রুপের মিথাইলটা থেকে হলো ব্রোমোফর্ম, বাকি পার্টটা যেমন চলছে CH3CH2CO, তারপরে ওকে। তাহলে এইগুলি হলো আমাদের অ্যালকোহল থেকে হ্যালোফর্ম তৈরি করার এক্সাম্পল।
আজকের ক্লাস যথেষ্ট লেন্দি হলো, কিন্তু এখনো হ্যালোপাম্প রিঅ্যাকশনের ডিসকাশন শেষ হয়নি। আমরা আসলে জটিল জায়গাটাতে আসিনি। তোমাদের মনে হতে পারে স্যার শুরুতেই ভয় খাওয়ালেন, মেকানিজমটাকে মনে রাখতে বললেন। আসবো, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সেখানে বুঝবো কোশ্চেনগুলো কতটা ডিস্টার্বিং হতে পারে, মেকানিজমটাকে কতটা দরকার পড়তে পারে। আজকের হ্যালোপাম্প রিঅ্যাকশনের ফার্স্ট পার্টের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম।